নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। তোমাদের সঙ্গে আমি আছি ডক্টর অপর্ণা বীরা, সহশিক্ষিকা, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুল। আর আজকে আমাদের আলোচ্য বিষয় ভূগোল, দশম শ্রেণী, ভারতের জলসম্পদ, ওয়াটার রিসোর্স ইন ইন্ডিয়া, পার্ট 2। ভারতের জলসম্পদ। সুপ্রাচীন এই দেশের সভ্যতা সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কোণে নদীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই বৈদিক সভ্যতা থেকে, হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু করে এই সময় পর্যন্ত আমাদের প্রতিটা সমাজ জীবনের এবং জীবনশৈলীর প্রতিটা বিষয়ের সঙ্গে নদী নালার এই যে ওতপ্রোত যে সম্পর্ক, তার সঙ্গে আমরা এখন আলোচনার মধ্যে আনবো বিভিন্ন সেচ খাল, জলাশয়, কূপ, নলকূপ, এই সমস্ত, অর্থাৎ নদী নালা ছাড়া বাকি যে সারফেস ওয়াটার, সেইগুলো আলোচনা। তো ওভারঅল আমরা দেখতেই পাচ্ছি যে এগুলোর আমাদের জীবনে প্রভাব কি। সবচেয়ে বড় প্রভাব ওয়াটার সাপ্লাই ম্যানেজমেন্ট, অর্থাৎ এই যে ভূপৃষ্ঠের ওপরে ফ্রেশ ওয়াটার যে 2.5%, তার যে অলমোস্ট 1.2% রয়েছে সারফেস ওয়াটার হিসেবে এই সব কিছুর মধ্যে, সেইটারই আমরা ব্যবহারযোগ্য জল, পানীয় জল, সেইটার পাচ্ছি হচ্ছে এই সমস্ত ওয়াটার বডিজের মাধ্যমে। ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নতি অবশ্যই, এবং বিশেষ করে কৃষি, শিল্প, মৎস্যক্ষেত্র, মৎস্য চাষ, পর্যটন ক্ষেত্র এবং বিনোদন। তারপরে কি এই জলসম্পদকে ব্যবহার করে অতি অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই হাইডল পাওয়ার, অর্থাৎ জলবিদ্যুৎ, এবং পরিবহন ক্ষেত্রে, আর হচ্ছে বিভিন্ন বড় বড় শহর নগরাঞ্চল, তার যে উৎপত্তি এবং তার যে সাসটেনেন্স, সেটার জন্য যে জলের সাপ্লাই লাগে, সেই জলের সাপ্লাই আমরা এখান থেকে পাচ্ছি। এবং আর কি, যে ইকোসিস্টেম সার্ভিসেস, অর্থাৎ পুরো যে প্রাকৃতিক যে বাস্তুতন্ত্র, তার মধ্যে যত জীব, উদ্ভিদ, প্রাণী রয়েছে, তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্ক সবটাই হচ্ছে জলকে কেন্দ্র করে এবং জলের দ্বারা নিয়ন্ত্রিত এবং জলের দ্বারাই সচল। তো সেই জলের যে সরবরাহ, যে অ্যাভেলেবিলিটি এবং যে অ্যাক্সেসিবিলিটি, সেটা কিন্তু এই সারফেস ওয়াটার বডিজগুলো থেকেই আসে। নেক্সট আমরা দেখে নিই এগুলোর বন্টন। ভারতের প্রধান প্রধান যে হ্রদগুলো, এখন এই হ্রদকে আমরা কিন্তু 3 ভাবে আলোচনা করতে পারি। অর্থাৎ কোন হ্রদ হচ্ছে যেগুলো ভারতের ইনল্যান্ড লেকসের মধ্যে ফ্রেশ ওয়াটার লেক, সল্ট ওয়াটার লেক, আর হচ্ছে কিছু আছে উপকূল অঞ্চলের উপর হ্রদগুলো। যেমন আমরা দেখে নিই, দেখো একদম এখান থেকে শুরু করলে এই হচ্ছে প্যাংগং লেক, উলার লেক। তো তার মধ্যে জম্মু কাশ্মীরের ডাল এবং উলার লেক, একদম উপর থেকে শুরু করলে তাহলে ফ্রেশ ওয়াটার লেকের মধ্যে জম্মু কাশ্মীরের উলার এবং ডাল। এরপরে এই জায়গাটায় কি আছে, এই হিমাচল প্রদেশের বিভিন্ন এবং উত্তরাঞ্চলের বিভিন্ন, এই যে নৈনিতাল, সাততাল, ভীমতাল, এই বিভিন্ন তালগুলো বলা হয়, এখানেও কিন্তু এগুলো ফ্রেশ ওয়াটার লেক। এবং এখানে মণিপুরের লোকটাক, মেঘালয়ের উমিয়াম, এই সমস্তগুলো ফ্রেশ ওয়াটার, উল্লেখযোগ্য ফ্রেশ ওয়াটার লেক। তার সাথে সাথে কতগুলো ইনল্যান্ড কিন্তু সল্ট ওয়াটার লেক, যেমন ধরো এই লাদাখের প্যাংগং, সুমুরারি লেক, এখানে পুষ্কর, সাম্বার লেক, রাজস্থানের পুষ্কর এবং সাম্বার লেক, এও হচ্ছে কিন্তু সল্ট ওয়াটার লেক। তার সাথে সাথে আমরা দেখে নিচ্ছি কতগুলো যেগুলো হচ্ছে উপকূলীয় অঞ্চলের উপর হ্রদ, যেমন এই যে
চিল্কা, পুলিকট। চিল্কা হলো পৃথিবীর মানে বৃহত্তম লেগুন, মানে উপহ্রদ, এবং এই যে পুলিকট। তো এগুলোর পর আমরা এদিকে কতগুলো, এই কেরালার উপকূলে কতগুলো, এই যেমন ভীমনাথ কয়াল, অষ্টমুদি লেক। কয়াল বললাম কেন? কারণ কেরালার উপকূলে বিভিন্নভাবে ভৌগোলিক এই যে কি হয়েছে, যে ভূমির উত্থান অবনমন বারবার হওয়াতে কতগুলো উপহ্রদ তৈরি হয়েছে, যেগুলো মেনল্যান্ড থেকে ফ্রেশ ওয়াটার, রিভার ওয়াটার সোর্সের সাথে কানেক্টেড। আবার যেহেতু উপহ্রদ, তাই একদিক সমুদ্রে উন্মুক্ত, তাই সমুদ্রের আবার নোনা জলও এখানে আসে। অর্থাৎ এই উপকূল অঞ্চলের ঠিক ব্যাকওয়াটার আর কি। ভারতের যে প্রধান মানে যে ক্যানেলগুলো রয়েছে, তাকেও দুভাবে আলোচনা করতে পারি। এক হচ্ছে যেটা হচ্ছে প্লাবন খাল, আর একটা হচ্ছে সেচ খাল। তো প্লাবন খাল যেগুলো, সেগুলো সাধারণত বর্ষাকালে যে অতিরিক্ত জল নদীতে আসে তখনই সেগুলো অ্যাক্টিভ থাকে, বা তখনই সেই খালগুলোতে জলপ্রবাহ দেখা যায়। আর সেচ খালে কি হয়, বিভিন্ন জলাশয় তৈরি করে বিভিন্ন যে রিভার ভ্যালি প্রজেক্টগুলো, সেগুলো থেকে সেই খালগুলোতে জলটা সারা বছর থাকে, এবং এই জলের মাধ্যমে সংলগ্ন অঞ্চলে কৃষিকাজ নিয়ন্ত্রিত হয়। তো তার মধ্যে এই যে যমুনা, উচ্চ যমুনা, মানে উচ্চ গঙ্গা, নিম্ন গঙ্গা খাল, যমুনার পশ্চিম যমুনা খাল, এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো প্রধান। তার সাথে ধরো রাজস্থানের এই যে ইন্দিরা গান্ধী খাল, এটা ভারতের সবচেয়ে দীর্ঘ। এবং আমরা যদি দক্ষিণ ভারতের কতগুলো বলি, তাহলে এখানে এই যে আমরা দেখছি কাকিনাড়া ক্যানেল, বাকিংহাম ক্যানেল, এইগুলো। অর্থাৎ গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই তিনটে নদীরই তাদের যে অববাহিকা, সেখানেও কতগুলো বড় বড় ক্যানেল সিস্টেম রয়েছে, ইরিগেশন ক্যানেল। পশ্চিমবঙ্গের কথা বলে, পশ্চিমবঙ্গে আছে মেদিনীপুর খাল, এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়। তো এইভাবে সারা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমরা ক্যানেল সিস্টেম দেখতে পাই, যেটা নিয়ে আমরা বিস্তারিত জানবো। সারা ভারত জুড়ে বিভিন্ন নদীর আশেপাশের যে প্লাবন অতিরিক্ত জলাশয়, যেগুলো বাঁওড়, সেগুলো ন্যাচারাল, আবার যেগুলো কিছু কিছু কৃত্রিম জলাশয় চারিদিকে আছে। তো এইগুলোর মাধ্যমে আমরা কি হয়, যে এই ভূপৃষ্ঠস্থ যে জলটা, সারফেস ওয়াটারটা, সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে। এখন এই খালগুলো, এই যে বড় বড় ক্যানেলগুলোর কথা বলা হলো, এবং এই ক্যানেলগুলো সাধারণতই এক একটা বড় বড় যে বহুমুখী নদী পরিকল্পনা, সেগুলোর সঙ্গে যুক্ত, এবং সাধারণভাবেই কোনো জায়গায় জলাশয় তৈরি করে সেখানে বাঁধ দিয়ে, অর্থাৎ ড্যাম তৈরি করে, সেখান থেকে যে সেচ খালগুলো, ইরিগেশন ক্যানেলগুলো, সেগুলো এসছে। তো সেই প্রসঙ্গে আমরা একটা বিষয় দেখে নিই, যে সারা পৃথিবী জুড়েই, আমরা একটু পরেই এই নদী পরিকল্পনাগুলোর কথা জানবো, এবং এই যে বহুমুখী নদী পরিকল্পনাগুলো সারা পৃথিবী জুড়েই বর্তমানে বিগ ড্যাম প্রজেক্টগুলো, যেগুলো ধীরে ধীরে কিন্তু সব এক একটা ফেল করছে। কারণ যে মানুষ যখন সভ্যতা বা প্রযুক্তির উন্নতিতে কোনো একটা বিষয়কে খুব সুফল বা খুব মানে তার যে সুবিধাগুলো, সেগুলোর চোখে দেখে, প্রাথমিকভাবে বন্যা নিয়ন্ত্রণ, প্রাথমিকভাবে কৃষিতে জল সরবরাহ, জলসেচ, এই বিষয়গুলো খুব তাৎক্ষণিক একটা সমাধান হিসেবে সামনে এলেও, ধীরে ধীরে কি কারণে এই বিগ ড্যামগুলো, সেগুলো পরবর্তী মানে কিছু সময়ের মধ্যেই দেখা যায় যে বিরাট ধরনের পরিবেশগত বিপর্যয় সেগুলোর কারণ তৈরি করে। এবং এই ড্যামের বা রিজার্ভারের ক্রমশ কি হয়, যে তার যে ক্যাপাসিটিটা, সেটাও কমতে থাকে। বন্যা নিয়ন্ত্রণ যে মূল উদ্দেশ্যটা ছিল, দেখা যায় যে বর্ষাকালে অতিরিক্ত জল এলেই আসলে কি হয়, জল ছেড়ে দিতে হচ্ছে। তো এই বিভিন্ন কারণে, এবং তার সাথে সাথে বাঁধের পিছনে, রিজার্ভারে যে সিল্টেশন, যে ভীষণ রকমের মানে পলি স্তর জমে যাওয়ার যে সমস্যাটা তৈরি হয়, তার কারণে। এবং একটা বাঁধ, এবার আমরা দেখে নিই যে ঠিক কি কি বিপর্যয় ঘটায় এবং কি কি অল্টারেশন করে। নদীর যে প্রকৃতিগত পরিবর্তন, দেখো, একটা জলের প্রবাহটা বয়ে যাচ্ছিল, তার মাঝখানে আমরা যেই এই অবস্ট্রাকশনটা আনলাম, তখন কি হলো, যে বয়ে আসা পলিগুলো এক হচ্ছে, প্রথমেই দেখো জলস্তর অনেক ওপর দিয়ে যাচ্ছে। আগে কিন্তু জলস্তরটা আমরা এই লেভেলে এইভাবে দেখছিলাম, এখান দিয়ে দেখছিলাম। আর এখন কি হচ্ছে, জলস্তরটা যেই আমরা এখানে একটা ড্যাম তৈরি করলাম, একটা বাঁধ দিলাম, তখন কি হচ্ছে, যে ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার, সেটা কি হচ্ছে, অনেকটা তার
লেভেল আপ হয়ে গেল। এবং তারপরে কিছু সময় পর কি হচ্ছে যে সেখানে তার সঙ্গে সঙ্গে পলিও চলে আসছে এবং এই পলিগুলো বাঁধের পেছনে বা রিজার্ভারে জমা হচ্ছে। জমা হতে হতে যখন এর উচ্চতা অনেকটা বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন দেখো আবার এই জলের স্রোত মানে তোরে কিছুটা, অর্থাৎ লিকেজ হলো, কিছুটা বেরিয়ে চলে গেল এবং তার সঙ্গে সঙ্গে এবারে জলস্তর দেখো কিভাবে বাড়ছে। অর্থাৎ যেগুলো লোয়ার কোর্স, কোনো একটা বাঁধ দিলাম, জলাশয় হলো, সেই নদীটার যে পরবর্তী যে লোয়ার কোর্সটা, সেই লোয়ার কোর্সটা কিভাবে এফেক্টেড হচ্ছে, যে সেখানে দেখো আগের তুলনায় জলের মাত্রা, জলের যে লেভেল সেটা কত হাই আপ হয়ে গেছে। এবং এই কারণেই প্রাথমিক বন্যা নিয়ন্ত্রণের যে উদ্দেশ্য থাকে, পরবর্তীতে দেখা যায় যে এই ছোট ছোট বন্যাগুলো আগে যে হচ্ছিল সেটাতে কিন্তু কি হচ্ছিল, যে কন্ট্রোলের মধ্যে থাকছিল, যে মানুষ ওটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছিল এবং তার যে ক্ষয়ক্ষতি সেগুলো অন্তত নিয়ন্ত্রণের মধ্যে বা সেগুলো থেকে স্বাভাবিক মানে সহজে কি হয় যে বেরোনো যায়। এবং এই যে পলিটা স্বাভাবিকভাবে জলের যে স্রোত তার সঙ্গে যে পলি বয়ে বেরিয়ে যাচ্ছে এবং প্রতি বছর ছোট ছোট বন্যার মাধ্যমে সেই পলি তার যে প্লাবনভূমিতে ছড়িয়ে পড়ছে এবং তার সঙ্গে যে কৃষি জমির যে উর্বরতা মেনটেন হওয়া, তো সে তো হলো না, সেটাকে আটকানো হলো। এবং এই পলি বাঁধের পেছনে জমা হতে হতে তার যে চাপটা এবং তার সঙ্গে সেই চাপের কারণে এবং সেই লোড এবং সেই তার যত উচ্চতা বাড়ছে, তার যত ভলিউম বাড়ছে, তত কি হচ্ছে এই জলের যে, অর্থাৎ নদীর স্রোতের যে গতি প্রকৃতি ছিল সেটা সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে। এবং এই পরবর্তী বাঁধের পরবর্তী নিম্ন প্রবাহের দিকে নদীর কি হচ্ছে দেখো, জলের স্তর অনেক বেড়ে গেল, যেটা পরবর্তীতে বড় বড় বন্যার কারণ হবে, যে বন্যাগুলো সামলে ওঠার ক্ষমতার বাইরে চলে যাবে। এইভাবে দেখো জলের স্তর এখন কত উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং আসলে রিজার্ভারের মতো রইল এবং নদীর স্রোতধারা বরাবরের মতো এই অল্টারেশন। এইখানে দেখো রিপল, এখানে একটা বিশাল একটা কি হচ্ছে, একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তো এইভাবে পৃথিবীর বড় বড় বাঁধগুলো বিপর্যয়ের সম্মুখীন। আমাদের দেশেও যে নদী পরিকল্পনাগুলো রয়েছে সেগুলোর বর্তমান অবস্থা, সেগুলো আলোচনার বিষয়। তো তার আগে আমরা দেখে নিই যে সোর্স অফ ইরিগেশন, ভারতের জলসেচ কিভাবে হচ্ছে। জলসেচের প্রথমেই দেখো সোর্স অফ ইরিগেশন কি আছে, খাল পথে, ক্যানাল, বিভিন্ন রকমের কূপ, নলকূপ, আর হচ্ছে জলাশয়, ট্যাঙ্ক। তো ক্যানালের মধ্যেও এই হচ্ছে বন্যার মানে প্লাবন খাল, আর হচ্ছে যেগুলো সারা বছর জল থাকে অর্থাৎ নিত্যবহ খাল। তো এই যে, এবং তার মধ্যে দেখো মেথড কত রকমের, কত ভাবে এই জলসেচটা হতে পারে এবং এক এক জায়গায় তার নির্দিষ্ট যে চাহিদা অনুযায়ী বা নির্দিষ্ট যে দরকার সেই অনুযায়ী ভেরি করে ড্রিপ ইরিগেশন, সারফেস ইরিগেশন, এরকম ভাবে দেখতে পাচ্ছ স্প্রিংকলার, কোথাও জল ছিটিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো সবজি বাগানে সেখানে এরকম স্প্রিঙ্কল করে জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। এরকম ভাবে সেন্ট্রাল কোথাও একটা পিভাট, কোনো এক মানে শ্যালো টিউবওয়েল থেকে এভাবে চারিদিকে ছড়ানো হচ্ছে। ম্যানুয়াল ইরিগেশন করারও যে চিরকালীন প্রথা, অর্থাৎ হাতে করে জলসেচ, এবং এইভাবে এত রকম ভাবে জলসেচের যে পদ্ধতিগুলো সেগুলো দেখলে। এবার আমরা চলে আসি এই মানচিত্রটায়। এই ম্যাপটা কি আছে, কি দেখাচ্ছে এখানে দেখো, এখানে ক্যানেল, ট্যাঙ্কস, ওয়েলস, এগুলো এই অরেঞ্জ কালার দিয়ে ক্যানাল দেখানো হয়েছে এবং পিঙ্ক কালার দিয়ে ট্যাঙ্কস দেখানো হয়েছে। এই দুটোই মূলত আমাদের দেখানো বোঝার বিষয়, অর্থাৎ কোন কালারের প্রাধান্য। দেখো উত্তর ভারতের দিকে দেখবে এই যে অরেঞ্জ সমস্ত প্রাধান্য বেশি, আর এই যে পিঙ্ক কালার দিয়ে কি দেখানো হচ্ছে, ট্যাঙ্ক মানে জলাশয়, জলাশয়ের মাধ্যমে জলসেচ, তাহলে কোথায় বেশি? জলাশয়ের মাধ্যমে জলসেচ অবশ্যই দক্ষিণ ভারতে আমরা বেশি দেখতে পাচ্ছি, আর উত্তর ভারতে মূলত ক্যানেল এবং কূপ, নলকূপ। এই কূপ নলকূপ হচ্ছে এই ভায়োলেট কালারগুলো। তাহলে উত্তর ভারতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কূপ নলকূপের প্রাধান্য এবং
দক্ষিণ ভারতে কি হচ্ছে, মানে ক্যানেল, কূপ, নলকূপ দিয়ে মূলত উত্তর ভারতে জলসেচ হচ্ছে, আর দক্ষিণ ভারতে মূলত জলাশয়ের জলসেচের প্রাধান্য বেশি। তার কারণ কি? তার কারণ আমরা যখন উত্তর ভারতের মানে নদী এবং দক্ষিণ ভারতের নদী এটা পড়ছিলাম, এটা জানছিলাম, তখনই আমরা জানি যে উত্তর ভারতের যে সুদীর্ঘ বিস্তীর্ণ সমভূমি, সেই সমভূমি অঞ্চলে কি হয় যে পলি অর্থাৎ কোমল শিলা এবং তার থেকে যে পলি মৃত্তিকা, তার ফলে কি হচ্ছে যে জলের স্তর অনেকটা ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে, যে কারণে এবং যেহেতু এই হিমালয়ের যে রিভার সিস্টেম তার জন্য নিত্যবহ নদী এবং সারা বছর বরফ গলা জল সেই নদীগুলো থেকে সহজেই এই খাল পথে অর্থাৎ ক্যানেলের মাধ্যমে জলসেচটা করা যায়। আর দক্ষিণ ভারতে কি হয় যে কঠিন শিলাস্তর, সেখানে ভূগর্ভের জল তুলে তুলে কূপ নলকূপের মাধ্যমে তোলাটাও মুশকিল, এবং যেহেতু নদীগুলো থেকে জল সেচখালের মাধ্যমে বয়ে আনাও, সেখানেও ওই একইভাবে যে কঠিন শিলাস্তরের সমস্যা। তার ফলে বৃষ্টির জলের বড় বড় জলাশয় যে তৈরি হয়েছে, সেইগুলো সেখান থেকে সহজে জলসেচটা করা যায়। এই আলোচনার পর আমরা দেখে নিই আমাদের ভারতের কতগুলো বহুমুখী নদী পরিকল্পনা। এখন বহুমুখী নদী পরিকল্পনার ব্যাপারটা কি? বহুমুখী অর্থাৎ অনেক ধরনের উদ্দেশ্য নিয়ে কোনো নদীতে বাঁধ দিয়ে, জলাশয় তৈরি করে, বড় ড্যাম তৈরি করে, অবশ্যই মানে একাধিকও হতে পারে। তো সেই প্রকল্পটার মধ্যে কি হবে যে সেই সংলগ্ন অঞ্চলের বা অনেকটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষদের যে আর্থসামাজিক উন্নতি এবং পরিবেশের উন্নয়ন, এই সমস্ত কিছু মুখ্য উদ্দেশ্যকে সামনে রেখে যে প্রকল্প রূপায়ণ করা হয়, সেই প্রকল্পতে কি হয় যে এক একটা নদীকে একটা রিভার বেসিন হিসেবে নিয়ে এই আঞ্চলিক পরিকল্পনাটা নেওয়া হয়। তো ভারতের ক্ষেত্রে এই মাল্টিপারপাস এই জন্যই যে অনেকগুলো উদ্দেশ্য নিয়ে এই ধরনের নদী পরিকল্পনা নেওয়া হয়। কি কি উদ্দেশ্য আরেকবার আমরা দেখে নিই। প্রথমেই হচ্ছে যে অতিরিক্ত জল, বর্ষার অতিরিক্ত জলের একটা স্টোরেজ, যেখানে কি হয় যে সহজে সেটা ধরা থাকবে এবং বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে, এবং সেই ধরে রাখা জল দিয়ে পরবর্তীতে সারা বছর বা শুকনো সময়ে কি হবে, ইরিগেশন, জলসেচ করা যাবে। তারপর এবং এই রিজার্ভার বা এই যে রিজার্ভারের থেকে যে জলটা খুবই মানে উঁচু থেকে সজোরে বয়ে যাবে, সেই গতিকে কাজে লাগিয়ে স্থৈতিক মানে ওই গতিশক্তিকে কাজে লাগিয়ে কি হবে, হাইড্রো ইলেকট্রিসিটি, জলবিদ্যুৎ তৈরি করা যাবে। আর হচ্ছে ফ্লাড কন্ট্রোল তো বটেই, যে বর্ষার অতিরিক্ত জলকে একটা চ্যানেলাইজ করে দেওয়া হচ্ছে বা আটকে রাখা হচ্ছে, তো তার মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ হচ্ছে। আর কি হচ্ছে, সয়েল ইরোশন, অর্থাৎ যে নদী নিজস্ব গতিতে বয়ে যেত তাকে আটকাচ্ছি, ফলে পরবর্তীতে মানে সেই বাঁধের তারপর থেকে যে নদী তার যে নিম্ন গতিতে নিম্ন ধারায় যাচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রোলড ওয়েতে যাচ্ছে, তার ফলে মাটির ক্ষয় আটকাচ্ছে। ইনল্যান্ড নেভিগেশন কি, যে ওই যে জলাধার তৈরি করা হলো, তার ফলে সেখানে সহজে নদীটা মানে সেখান দিয়ে পরিবহন, নৌপথে পরিবহন যোগ্য হবে, এবং তার পরবর্তী লোয়ার যে ট্র্যাকটা সেটাও নৌ পরিবহন যোগ্য হবে। জলাশয়তে মাছ চাষ করা, মাছ সেখান থেকে, এবং রিক্রিয়েশনাল অর্থাৎ এই জলাশয়কে কেন্দ্র করে বিভিন্ন রকমের বিনোদনমূলক যে পর্যটন করা যেতে পারবে। মহানদীর উপর হীরাকুদ এবং পাঞ্জাবের ভাকরা নাঙ্গল শতাব্দীর উপর, এই হচ্ছে ভারতের দুটো বড় বড় নদী পরিকল্পনা। যে কোনো কিছুর যদি ভালো দিক থাকে, সুফলের দিক থাকে, তাহলে অবধারিতভাবে তার কতগুলো ডাউন সাইডও রয়েছে, যেগুলো একটু আগেও কিছুটা বলা হয়েছিল। তাহলে এই মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্টের সমস্যাগুলো কি কি হতে পারে? এক হচ্ছে প্রথমেই এটা খরচ অনেক বেশি, এবং অনেক দিন ধরে প্রায় 1 দশক ধরেও কোনো কোনো প্রজেক্ট শেষ হতে সময় নেয়। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বিশাল, এনভায়রনমেন্টাল কস্ট বলা যেতে পারে আরো বেটার ওয়েতে, যে বিরাট অঞ্চল নিমজ্জিত হয়, অর্থাৎ এই বাঁধের নির্মাণের কারণে যে পেছনে যে জলাশয়টা তৈরি হয়, রিজার্ভারটা তৈরি হয়, সেটা কয়েক হেক্টর জমিকে নিমজ্জিত করে। যেমন আমরা টেহেরি বাঁধের কথা এই প্রসঙ্গে মনে করতে পারি, টেহেরি বাঁধের পেছনে কয়েক লক্ষ হেক্টর
বনভূমি নিমজ্জিত হয়ে গেছিল, এবং তার সাথে সেই জায়গার ইকোসিস্টেম, সেখানে যে মানুষরা মানে তাদের যে ঘরবাড়ি ছিল তারা সেখান থেকে স্থানচ্যুত হলো। তো এই সব মিলিয়ে অর্থাৎ সেখানকার ইকোসিস্টেমটা পুরো নষ্ট, এবং সেই নদীটারও ইকোসিস্টেম নষ্ট। অর্থাৎ নদী তো এখন বড় একটা জায়গায় ছড়িয়ে পড়ে রিজার্ভারের রূপ নিয়েছে, কিন্তু সেই নদীর যে নিজস্ব যে চলার ধরন এবং তার উপর যে ডিপেন্ডেন্ট যে এটা ছিল, বাস্তুতন্ত্র ছিল, সেটাও তারও কস্ট। হিউম্যান ডিসপ্লেসমেন্ট, অবশ্যই প্রচুর মানুষ তাদের বসতি থেকে স্থানচ্যুত হন, এবং পরবর্তীকালে সেই রিহ্যাবিলিটেশন মানে অন্য জায়গায় তাদেরকে প্রতিস্থাপন, সেটাও কিন্তু সহজে মানে সময় সাপেক্ষ এবং সহজে হয়ে ওঠে না, বা কোনো কোনো মানুষ সারা জীবনই এরকম ভাবে বাস্তুহারা হয়ে মাইগ্রেট করতে থাকেন। আর কি বায়োডাইভার্সিটি লস, বিশালভাবে উদ্ভিদ প্রাণীর যে বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, সেটা ওই রিজার্ভারের জলের তলায় চলে যায়, যেটা বললাম এক্ষুনি। এবং সিসমিক অ্যাক্টিভিটি, মূলত সিসমিক রিস্ক বেড়ে যায়। কিরকম, যে এই যে রিজার্ভারগুলো বিশাল পরিমাণ জল ধরে রাখছে, তার যে বিরাট চাপ, সেই চাপ এক্সট্রা, ওইখানে তো নদী বয়ে যাচ্ছিল, তো জলাধার তো ছিল না, তো সেই জলাধার যখন তৈরি হলো, তার যে গ্যালন গ্যালন জল, তার বিশাল চাপ ওই সংলগ্ন অঞ্চলের মধ্যে, যেমন মহারাষ্ট্রের কয়না জলাধার এইভাবেই এক মানে ভূমিকম্পে জলাধার মানে ওই চাপের কারণে ভূমিকম্প হয়েছিল, এবং জলাধারও ভেঙে চলে গেছে। তো এইভাবে ভূমিকম্প প্রবণতা বাড়িয়ে দেয় সংলগ্ন অঞ্চলে। ওয়াটার লগিং অ্যান্ড স্যালিনাইজেশন, কি হয়, যে কোনো বাঁধের যদি পিছন এই যে বিশালভাবে জলাশয়টা তৈরি হয়, সেখানে তার ফলে কোনো কোনো সময় দেখা যায় যে তার যেহেতু সেটা প্রায় বদ্ধ অবস্থায় থাকছে, তার লবণতা বাড়তে থাকে, এবং সংলগ্ন চাষের জমিতেও সেই লবণতার মাত্রা ছড়িয়ে পড়ে। কালচারাল সোশ্যাল লস তো বটেই, যে সেই অঞ্চলের বিশেষ করে এই যে প্রজেক্টগুলো যেহেতু একটু প্রত্যন্ত অঞ্চলের মানে যেহেতু নদীর অববাহিকাকে কেন্দ্র করে নেওয়া হচ্ছে, ফলে সেই অঞ্চলের যে অরণ্য যে মানুষজন বা আদিবাসী মানুষজন, তাদের সাধারণত বেশি করে এই তাদের সংস্কৃতির উপর বা তাদের যে বাসস্থান, তাদের উপর চাপটা আসে, এবং একে কেন্দ্র করে কি বলে, একটা দেশের এবং দুটো দেশের মধ্যে, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে এবং নিজেদের আভ্যন্তরীণ ক্ষেত্রেও যে জিওপলিটিক্স, তার যে বিভিন্ন রকমের ক্রিটিক্যাল মানে সমস্ত রকমের উৎপত্তিগুলো, ইস্যুসগুলো হতে থাকে। যেমন আমাদের আশেপাশের দুটো দেশ, ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, এই দুটো দেশের সঙ্গে যে জলচুক্তিগুলো, আন্তর্জাতিক জলচুক্তিগুলো রয়েছে, সেগুলোরও যে ক্রমাগত বিভিন্ন পরিস্থিতিতে টানাপোড়েন চলতে থাকে। তো এই ধরনের মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্টের থেকেই এগুলো আসে। এবার আমরা দেখে নিই ভারতের কতগুলো উল্লেখযোগ্য এই মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। মহারাষ্ট্রের কয়না, যেটার কথা এক্ষুনি আমি বললাম যে ভূমিকম্পের বিপর্যস্ত হয়েছিল, উত্তরপ্রদেশের রিহান, পাঞ্জাবের থিয়ান ড্যাম, এবং ইন্দিরা গান্ধী ক্যানেল রাজস্থানের লংগেস্ট ক্যানেল, নাগার্জুন সাগর এবং তুঙ্গভদ্রা। ভাকরানাঙ্গল প্রজেক্ট পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এই তিনটে রাজ্য তার যে বেনিফিটেড এরিয়া। চম্বল প্রজেক্ট মধ্যপ্রদেশ, রাজস্থান, এবং দামোদর ভ্যালি আমাদের পশ্চিমবঙ্গের এবং সংলগ্ন ঝাড়খণ্ড। গুজরাটের খাকরাপাড়, হীরাকুদ বাঁধ ওড়িশার, এবং ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের। তো এইভাবে যে সারা ভারত জুড়ে এতগুলো রিভার ভ্যালি প্রজেক্ট, তার বৈশিষ্ট্যগুলো আমরা কেস স্টাডি হিসেবে আমাদের এই দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসির কথা ভাবতে পারি। ডিভিসি স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা 1948 সালে, এবং এই মিশন, তার ভিশন, তার এই যে এইগুলো এই বিস্তারিতভাবে আমরা দেখছি, এবং যে সমস্ত আলোচনাগুলো ছিল যে এই ধরনের প্রজেক্টের যে মূলত কার্যকলাপগুলো, সেগুলো সবই আমরা এই ডিভিসিতে দেখতে পাই। এবং তার মধ্যে পাওয়ার জেনারেশন একটা বিরাট বিষয়, যে ডিভিসির আন্ডারে কি কি আছে আমরা দেখে নিই। ড্যাম মূলত এই চারটে মেজর ড্যাম: কোনার, পাঞ্চেত, তিলাইয়া এবং মাইথন। তার মধ্যে কতগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে আর হাইডল পাওয়ার প্ল্যান্ট। মাইথন, পাঞ্চেত, তিলাইয়া এগুলো হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন, এবং এখান থেকে প্রায় 500
500 মেগাওয়াটেরও বেশি এই ক্ষমতা সম্পন্ন এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো, এবং সংলগ্ন অঞ্চলে যে পুরো পাওয়ার গ্রিডটা সেটাও কিন্তু এই ডিভিসির। এই পাওয়ার গ্রিড থেকে এই যে সংলগ্ন ঝরিয়া নয়, রানীগঞ্জ, এই জায়গাগুলোর কিন্তু যে শিল্প উন্নত অঞ্চল সেগুলোর যে পাওয়ার সাপ্লাই হয়। আচ্ছা, এবার একটা অন্য আলোচনায় আসি, আমাদের ওয়াটার রিসোর্সেস ইন ইন্ডিয়া। এখানে ভারতের সারা পৃথিবীর যে ওয়াটার রিসোর্স তার 4% ভারতে রয়েছে। আর পৃথিবীর পুরো চিত্রটা দেখে নিলে কি দাঁড়াচ্ছে, যে দেখো ফ্রেশ ওয়াটার 2.5%। তাহলে ফ্রেশ ওয়াটার আমরা জানি যে কতখানি তাহলে কি হয়, মানে একেবারে রেয়ার ন্যাচারাল রিসোর্স। তারও এই 1.2% মোটে সারফেস ওয়াটার, অর্থাৎ আমরা ভূপৃষ্ঠ ওপরে পাচ্ছি। আর বাকিগুলো কোথায় রয়েছে, বেশিরভাগ গ্লেশিয়ারে, গ্রাউন্ড ওয়াটারে, ভৌমজল এবং হিমবাহ হিসেবে। তাহলে এই এবং এর মধ্যে এর ডিস্ট্রিবিউশনটা আবার এই এত কিছু ভাবে রয়েছে, অর্থাৎ এক কথায় 1.2% হচ্ছে সারফেস ওয়াটার, যেটা আমরা এই নদী, নালা, খাল, বিল, জলাশয়, পুকুর এগুলোর মধ্যে দিয়ে পাচ্ছি। ভারতের যদি ওয়াটার অ্যাভেলেবিলিটি সিচুয়েশন দেখা যায়, তাহলে এই যে বিলিয়ন কিউবিক মিটারে রয়েছে এগুলো। আমাদের টোটাল প্রেসিপিটেশন কত হয়, মানে সারা ভারতে মূল বৃষ্টিপাত হচ্ছে এই, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কি হচ্ছে, ইউটিলাইজেবল ওয়াটার রিসোর্স, তাহলে 4000 তার সঙ্গে ইউটিলাইজ করা যাবে এরকম হচ্ছে মোটে 1123, এবং তার বেশিরভাগটাই আবার গ্রাউন্ড ওয়াটারে, সারফেস ওয়াটার রয়েছে 690। তাহলে এই হলো 690 বিলিয়ন কিউবিক মিটার। এই হচ্ছে আমাদের টোটাল সারফেস ওয়াটার, যেটা নদী, নালা, খাল, বিল, জলাশয় সবকিছুর মধ্যে রয়েছে। তার সাথে আমাদের এবার হচ্ছে কিভাবে আমরা ব্যবহার করছি। তো 78% চলে যাচ্ছে জলসেচে, পাওয়ার জেনারেশন, জলবিদ্যুৎ উৎপাদন 3%, আর সমস্ত গৃহস্থালির কাজকর্ম, পশুপালন এগুলোতে 1%, গৃহস্থালির কাজকর্মে 6%, এবং শিল্পর ক্ষেত্রে চলে যাচ্ছে 5%, আর আমাদের পালিত পশু তাদের দেখভাল সেগুলোর ক্ষেত্রে চলে যাচ্ছে এই 1%, বাকি আদার্সে 7%। এই হলো আমাদের পুরো যে জলের ব্যবহার ভারতের। আমরা এখানে একটু দেখে নিই, এই জল সংরক্ষণের বিভিন্ন স্কিম রয়েছে, সেগুলো এখানে দেওয়া রয়েছে, যে শুধুমাত্র বৃষ্টির জল সংরক্ষণ নয়, নদীর জল সংরক্ষণ বা নদীকে পরিশ্রুত রাখা, বিশুদ্ধ রাখা, সেগুলোরও এগুলো হচ্ছে বিভিন্ন রকমের পরিকল্পনা রয়েছে। এরপর আমরা দেখে নিই এই চিত্রটা। সারা ভারতের এই হচ্ছে যে এই যে আমরা প্রথমে জলের মোট যে সরবরাহ সেটা নিয়ে এবং তার বন্টন নিয়ে জানলাম। এবার হচ্ছে যে এই সবকিছুর পরে বাস্তব চিত্রটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ দেখে নিই এই দৃশ্যটা সবচেয়ে আগে চোখ টানে। তো এটা অর্থাৎ 22শে মার্চ যে ওয়ার্ল্ড ওয়াটার ডে প্রত্যেক বছর মানে পালিত হয়, এবং তার এক এক বছর এক একটা থিম থাকে। তো এই হচ্ছে রাজস্থানের মরুভূমির দৃশ্য, যে যে সেখানকার সংলগ্ন গ্রামাঞ্চল থেকে কত দূরে সারা বছর, মানে সারা বছরই এটা চলে, যে সারাদিনের বেশিরভাগ সময়টাই শুধু জল আনতে চলে যায়। কতটা দূর যেতে হয়, ভারত কত দূর যাচ্ছে, 35% মানুষের কাছে একমাত্র তার বাড়ির আশেপাশে সোর্স থেকে জল পাওয়ার উপায় আছে। 42%কে 0.5 কিলোমিটার যেতে হয়, আর 22% 0.5 কিলোমিটার থেকেও বেশি যেতে হয়। তাহলে শুধুমাত্র জলের খোঁজ মানুষকে এখনো পর্যন্ত কত দূর হাঁটায়। এই যে চিত্রটা এখানে পরিষ্কার, সেটাই আমরা এখানে দেখে নিই। ওয়ার্স্ট এভার ওয়াটার ক্রাইসিস। ভারত কিন্তু এখনো পর্যন্ত যে সমসাময়িক সময়ের মধ্যে সবচেয়ে বড় ধরনের জল সংকটের সামনে রয়েছে। এমনি আমরা জানলাম যে ফ্রেশ ওয়াটার সারা পৃথিবীতেই এতখানি রেয়ার আর কি ওয়াটার, রেয়ার ন্যাচারাল রিসোর্স, যে কারণে সারা পৃথিবীতেই এই জল সংকট একটা অন্যতম জ্বলন্ত সমস্যা, যেটার আগামীতে এমন একটা সময়, মানে নেক্সট 10-20 বছরের মধ্যে এমন একটা সময় আসতে চলেছে যেখানে সবচেয়ে বড় যে আর্থসামাজিক বা রাজনৈতিক আন্তর্জাতিক ইস্যুগুলো হবে সেগুলো কিন্তু একে কেন্দ্র করি, এই জল সংকটকে কেন্দ্র করি। এই ম্যাপটা আমরা
একটু দেখে নিই। এই ম্যাপে মূলত কি দেখানো হয়েছে, এই যেখানে ইন্ডেক্সগুলো রয়েছে কালার ইন্ডেক্স, দেখো তার মধ্যে সবচেয়ে যে ডার্ক শেডটা রেড, এই রেড শেডটা আমরা এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি। এটা কি দেখাচ্ছে যে 80%-এর থেকেও বেশি যেখানে জল সংকট রয়েছে। 80%-এর থেকেও বেশি কোথায় কোথায় রয়েছে দেখো, হরিয়ানা, নিউ দিল্লি, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, এখানে দক্ষিণে গেলে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই। তাহলে এই যে ব্যাঙ্গালোর, চেন্নাই এবং দিল্লি, এই বড় বড় শহরগুলোর যে প্রত্যেক বছর গরমে কোন ধরনের জল সংকট, কোন অবস্থা মানে কি ধরনের অবস্থায় পৌঁছয়, সেটা কিন্তু আমরা একটু চোখ কান খোলা রাখলে আমাদের নিউজ মিডিয়াগুলোতে জানতে পারি বা দেখতে পারি যে সেখানে ওয়াটার সাপ্লাই যে মানে যেখানকার যে ব্যবস্থাপনাটা থাকে সেটা একেবারেই ক্র্যাশ করে যায় এবং সেখানকার মানে মানুষজনের যে কি দুর্গতি দুর্দশা হয়। কারণ জলটা পাওয়া অর্থাৎ যে ট্যাপ লাইনের মাধ্যমে জল বাড়ি বাড়ি সরবরাহ হচ্ছে, সেটা যখনই যেদিনই যে মুহূর্তে বন্ধ হবে, আমরা নিজেরাও জানি যে কোনো একদিন যখনই জল আসবে না তখনই কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এবং সেইভাবে অর্থাৎ আমরা যেমন রুরাল ইন্ডিয়ার চিত্র দেখছি, এখানে আরবান সবচেয়ে বড় বড় যে মেট্রো সিটিগুলো সেগুলোরও এই একই রকমের ওয়াটার স্ট্রেস। এবং এটা এখানে দেখাচ্ছে দেখো সাপ্লাই আর ডিমান্ড 2008 সালে মোটামুটি সাপ্লাই ডিমান্ড একই আছে, অর্থাৎ রেড কালারের ডিমান্ড দেখানো হচ্ছে, ব্লু কালারের সাপ্লাই দেখানো হচ্ছে। জলের যে ডিমান্ড সেটা 2030-এ চলে যাচ্ছে কোথায়, প্রায় সাপ্লাই যা হতে পারবে তার ডাবল হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে ক্রাইসিস সিনারিওটা সব থেকে বেশি বোঝা যায় এখানে, যে 2030 সাল নাগাদ ভারতের এই যে প্রায় 600 মিলিয়ন মানুষ যে ওয়াটার স্ট্রেসে রয়েছে তাদের পরিস্থিতি কি হতে চলেছে। এবং বর্তমানেও প্রায় 2 লক্ষর মতো মানুষ প্রত্যেক বছর কিন্তু বিভিন্ন রকমের অসুস্থতায় ভুগে মারা যান, শুধুমাত্র তাদের কাছে বিশুদ্ধ পানীয় জলের যে অ্যাক্সেসটা নেই বলে, সেটা তাদের পাওয়ার মধ্যে নেই বলে। তো এই যে পরিস্থিতি, সেটায় আমরা তাহলে কি করতে পারি দেখে নিই আমরা। জলসংকট মোকাবিলায় বা ওয়াটার রিসোর্স ডিপ্লিশনের যে যে কার্যকলাপ নেওয়া যেতে পারে তাকে মূলত দুভাবে আলোচনা করা যেতে পারে। এক হচ্ছে পুরো সামগ্রিকভাবে ভাবলে সেটা হচ্ছে ওয়াটারশেড ম্যানেজমেন্ট। ওয়াটারশেডটা কি, যে একটা জলবিভাজিকা, অর্থাৎ জলবিভাজিকা কি, যে এমন একটা অঞ্চলকে ধরে নেওয়া, কারণ এগুলো তো প্রশাসনিক বিভাগ দিয়ে হবে না, যে কোনো একটা নদী উপত্যকা, নদী অববাহিকা, তার উপনদী, শাখা নদী সব মিলিয়ে যে অঞ্চলটার মধ্যে দিয়ে সেটা সেই যে অঞ্চলটা জলকে সে ড্রেন আউট করে, তাহলে এই হলো তার অববাহিকা। এখানে আমরা একটা অববাহিকা দেখছি একদম সোর্স থেকে মাউথ পর্যন্ত তার। এবং এখানে যদি আমরা হাইড্রোলজিক্যাল সাইকেলটাকে ভাবি, জলচক্র, তাহলে সেটা কি হচ্ছে, যে তার বিভিন্ন পর্যায়ে যে জিনিসগুলো হচ্ছে দেখো, এই যে এখানে এক হচ্ছে ভৌমজল, উপর দিয়ে কিছু বেরিয়ে যাবে, অর্থাৎ বৃষ্টি হলো, সারফেস রান অফ হচ্ছে, উপর দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কিছু জল নিচে প্রবেশ করে কি হচ্ছে, যে ভৌমজলের ভান্ডারকে রিচার্জ করছে। এবং এই নদীর যে ট্রিবিউটারিগুলো রয়েছে, আবার যেগুলো অর্থাৎ উপনদী এবং শাখা নদী, তারাও এই পুরো অববাহিকার জলের যে স্টোরেজ, অর্থাৎ সেটা বাড়বে না কমবে না, কিভাবে তার ব্যালেন্স তৈরি করবে, সেই সমস্ত কিছু কিন্তু এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করছে। এখন একটা গোটা নদী অববাহিকা অঞ্চলকে যদি ধরে নিয়ে তার যে ব্যবস্থাপনা, তার ম্যানেজমেন্ট ঠিকমতো করতে চাইলে, তাহলে এই বিষয়গুলো চলে আসে। কিরকম, যে ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট, তাতে মূলত এই তিন ধরনের বিষয় রয়েছে। কিছু হচ্ছে পরিবেশগত, কিছু আর্থিক বিষয় এবং কিছু সামাজিক বিষয়। পরিবেশগত বিষয়গুলোর মধ্যে কি কি আসে, যে জলের, অর্থাৎ এটা কিন্তু একটা সামগ্রিক একটা পরিকল্পনার অংশ, যার মধ্যে এই ওয়াটার কোয়ালিটি, তার যে সেই অঞ্চলের যে জীববৈচিত্র্য, সেই অঞ্চলের দূষণের মাত্রা, সেই অঞ্চলের জলজ জীবজগৎ, তার যে ক্লাইমেট চেঞ্জের ইস্যু, অর্থাৎ জলবায়ুগত পরিবর্তনে এই সমস্ত কিছু কিভাবে তার মানে স্ট্রেসে আসবে বা তারা কিভাবে কোপ আপ করবে, এগুলো। ইকোনমিতে দেখো যে সেই অঞ্চলের যে মানে তার যে প্রোডাকশন, তার যে শিল্প, তার কৃষি, তার জলবিদ্যুৎ, তার পরিবহন ব্যবস্থা, এবং তার বন অঞ্চল, এবং তার যে
পর্যটন। তো এই সব কিছুই এই ওয়াটারশেড ম্যানেজমেন্টের একটা অংশ, এবং এরা যেমন নিয়ন্ত্রণ করে আবার নিয়ন্ত্রিত হয়, এবং সোসাইটির সামাজিক ক্ষেত্রে পানীয় জলের সরবরাহ, কি বলে বন্যার যে নিয়ন্ত্রণ এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বর্জ্য ব্যবস্থাপনা, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা এবং ল্যান্ড ইউজের চেঞ্জ, অর্থাৎ ভূমির ব্যবহার কিভাবে হচ্ছে এবং কিভাবে হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। এবং এটা তো হলো একটা সামগ্রিক পরিকল্পনা, যেটাতে জাতীয় স্তরেও বা রাজ্য স্তরেও এই বিষয়গুলোর ভূমিকা থাকে। কিন্তু আমরা প্রত্যেকে নিজের আমাদের আয়ত্তের মধ্যে, প্রত্যেকের হাতে যেটা আছে, প্রত্যেকের বাড়ি বাড়িতে আমরা যেটা করতে পারি, যেটা হচ্ছে আমরা প্রত্যেকে পরিবেশের যে অংশীদার, একইভাবে সেই অংশীদারিত্ব থেকে আমাদের যে দায়িত্ববোধ আসে, সেখান থেকে আমরা এই রেন ওয়াটার হারভেস্টিং এটা কিন্তু অনায়াসে করতে পারি। এখানে কি হয় যে এখানে দেখো খুব সহজ কিছু নয়, যে এই বাড়ির ছাদে বা খোলা জায়গায় যে বৃষ্টির জল, বৃষ্টির সময় যে জল আসছে, সেই জল এরকম ভাবে কোনো রেন পাইপ দিয়ে রেন পাইপ দিয়ে নিচে যাবে, এবং সেখানে একটা ফিল্টারেশন একটা প্রসেস থাকবে। সেই ফিল্টারের পর এটা কি হচ্ছে, একটা গ্রাউন্ড রিজার্ভার মতো থাকছে, সেখানে জমা হচ্ছে, সেখানে স্টোর হচ্ছে। এই স্টোরেজটাকে ইমিডিয়েট ব্যবহার করা যেতে পারে, আবার যখন দরকার সারা বছর, অর্থাৎ যে সময়টায় এই যে বড় বড় শহরগুলোর কথা বলছিলাম, যে বিশেষ করে দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, যেগুলো একেবারে গরমকালটা অত্যন্ত অতিষ্ঠকর অবস্থা, সেই সময় কি হয় যে এই স্টোরেজের জলটাকে ব্যবহার করা যেতে পারে। আবার স্টোরেজটা ওভারফ্লো হলো, এবার যখন অতিরিক্ত জল আসছে বৃষ্টির ঠিক সময়টায়, সেই সময় কি হচ্ছে, বাকি জলটা গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করছে, মানে মাটির তলায় চলে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে এবং এই এই সমস্ত কিছুতে ব্যবহার করা যেতে পারবে যখন দরকার তখন, অর্থাৎ বাগানে, বাড়ির কাজকর্মে, গাড়ি ধোয়া বা জামা কাপড় ধোয়া, এই সমস্ত ক্ষেত্রে তো খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন জল বা পানীয় জলের মতো অত বিশুদ্ধ জলের দরকার হয় না। তো সেই কাজগুলোকে কিন্তু আমরা অনায়াসেই এই রেন ওয়াটার হারভেস্ট করে আমরা এগুলোকে কাজ চালাতে পারবো, যেখানে আমাদের সারফেস ওয়াটারের উপর বা আমাদের প্রশাসনিকভাবে যে কর্পোরেশনের জল সাপ্লাই করা হয় পাইপলাইনের মাধ্যমে, সেগুলোর উপর ডিপেন্ড করতে হবে না। এর সুবিধা কি কি আছে, যে অবশ্যই জল সংরক্ষণ হচ্ছে, জল বাঁচছে, অর্থাৎ বৃষ্টির জল যেটা এমনি বয়ে বেরিয়ে যেত, নষ্ট হতো, সেটাকে আমরা ব্যবহার করছি নিজেদের কাজে, প্লাস আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করছি। আর হচ্ছে অবশ্যই পয়সা সাশ্রয়, আর্থিকভাবে সাশ্রয় হচ্ছে। ডিমান্ড ফর ফ্রেশ ওয়াটার, অবশ্যই হচ্ছে পরিষ্কার বিশুদ্ধ জলের যে ডিমান্ডটা, অর্থাৎ যে বাড়িতে এই সিস্টেমটা ব্যবহার থাকবে তার কিন্তু ওই অন্যান্য জলের উৎসের উপর তাকে ডিপেন্ড করতে হবে না। আর হচ্ছে সয়েল ইরোশনকে এবং বয়ে যাওয়া জলকে, যদি আমি, অর্থাৎ বৃষ্টির জলকে আমি আটকাচ্ছি, সুতরাং সেটা কি হচ্ছে, মাটি ধুয়ে নিয়ে বেরিয়ে যেতে পারছে না। বিশেষ করে যখনই আমরা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করছি, সেটাও কি হচ্ছে, ধীরে ধীরে ওয়াটার টেবিলটাকে ওপরে নিয়ে আসে। ফলে এই দুভাবেই মাটির সংরক্ষণ বা মাটির যে ক্ষয় সেটাকেও প্রতিরোধ করা যায়। এবং আর কি, যে ফ্লাড, বন্যা নিয়ন্ত্রণ, যেগুলো নিচু অঞ্চল, সেগুলোতে এই বৃষ্টির জলকে ধরে রাখলে অবশ্যই কিন্তু তার সাথে সাথে বন্যা নিয়ন্ত্রণও সম্ভব হবে। এবং তার সামগ্রিক যে পরিকল্পনা, বিশেষ করে রেন ওয়াটার হারভেস্টিং, এটার মাধ্যমেই 2001 সালে কি হয়, যে সমস্ত নতুন কনস্ট্রাকশনে এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়, এবং পুরনো বিল্ডিংগুলোতেও যাতে ধীরে ধীরে এই ব্যবস্থাটার মধ্যে আসে। ফলে এই সামূহিক চেষ্টার ফলে প্রত্যেকের নিজের নিজের যে কর্তব্যটুকু পালন করলে সমগ্র পরিবেশের চরিত্র বদলাতে বা পুরো রাজ্যের যে চিত্র বদলাতে, আশপাশটাকে বদলাতে যে খুব কম সময় লাগে, সেটার একটা একদম হাতে কলম চাক্ষুষ উদাহরণ এই ভিডিওটা আমরা কেস স্টাডি হিসেবে দেখছি, যে চেন্নাইতে কিভাবে এই রেন ওয়াটার হারভেস্টিং অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে। 1 hour of rain has meant a guaranteed water supply for 1 day in the Hoda household. Their system helps them use rainwater for 3 months a year. 1 hour, they harvested every drop of rain from their terrace, but with a major change. Instead of recharging the groundwater table, now the collected water is first stored after treatment in their massive underground tanks. The model,
as the city faces a 40% cut in water supply. In 2001, rainwater harvesting mandatory. Groundwater table improved across Tamil Nadu by 6 meters. Unprecedented water scarcity hitting them hard, and Chennai in the list of cities that could go completely out of groundwater by 2020, from harvesting rainwater to recharge the water table to using rainwater directly. A model worth replicating. কি কি এখান থেকে গ্রহণযোগ্য বা অনুসরণযোগ্য বুঝতে পারলাম যে দেখো সবার প্রচেষ্টায় প্রায় 6 মিটার, সব থেকে উল্লেখযোগ্য যেটা যে গ্রাউন্ড ওয়াটার টেবিল প্রায় 6 মিটার উঠে এসছে, যেটা কিন্তু একেবারে অবিশ্বাস্য। অর্থাৎ শুধুমাত্র এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে বলে ছেড়ে না দিয়ে যদি প্রত্যেকে আমরা ছোট ছোট ভাবে নিজের দায়িত্বটুকু পালন করতে পারি, তাহলেও কিন্তু কি বিরাট চেঞ্জটা আসতে পারে। এবং এই মডেলটাকেই অনুসরণ করা হচ্ছে ভারতের অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও। 40% কাট ছিল ওয়াটার সাপ্লাইতে, সেখান থেকে এই স্কারসিটি থেকে ঠিক এটারই উদাহরণ আমরা দেখলাম না, যে ফ্রম স্কারসিটি টু সাস্টেনেবিলিটি, অর্থাৎ সাস্টেনেবল জায়গায় নিয়ে যাওয়া, যেখানে এখনকার প্রয়োজনটাও মিটবে আর আগামীর প্রয়োজনটাকেও মেটানোর মতো ক্ষমতাটা বজায় রেখে চলা যাবে। সবটাই এখানে এখনই নষ্ট করে দিয়ে আর পরে কি হবে দেখা যাবে, এইভাবে ছেড়ে দিলে কি হয় যে যে ক্লাইমেট জাস্টিস, অর্থাৎ যে পরিবেশগত যে চ্যালেঞ্জ সামনে আসবে, সেটা আজকে যেমন আসছে আগামীতে আরো বাড়বে। তো সেই পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে তাদের যাতে তাদের জন্য সুষ্ঠু ব্যবস্থা থাকে, সেই কারণেই এই লাইনটা দিয়ে শেষ করব, এভরি ড্রপ কাউন্টস। অর্থাৎ সব মিলিয়ে যে পুরো চিত্রটা ভারতের এবং সারা পৃথিবীরই যে ওয়াটার স্ট্রেস এবং আগামীতে যে জ্বলন্ত জলসংকট, আগামীতে বলে কথা নয়, প্রত্যেক বছরই আমরা অলরেডি দেখছি, এবং পৃথিবীতে বড় বড় টাউনগুলো, কেপটাউনের মতো শহর একেবারেই জলশূন্য হয়ে যায়, জলশূন্য ঘোষণা করা হয়েছে এবং সেখান থেকে সবাইকেই ডিসপ্লেসড হতে হয়েছে। তো এইরকম ভবিষ্যৎ যাতে আগামীতে আমাদের দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, এই হায়দ্রাবাদও, এই সমস্ত বড় বড় শহরগুলোর ক্ষেত্রে, যেহেতু এই শহরগুলো কেন, কারণ শহরগুলোর যে জলের যে সাপ্লাই সেটা খুব লিমিটেড সোর্সের, বাকি গ্রামাঞ্চলে অন্যান্য উৎস থেকেও বা জলাশয় থেকেও, গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে দুক্ষেত্রেই কিন্তু বিভিন্ন আলাদা আলাদা উপায়ে এই জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিকে ব্যবহার করা যায়। তো আমাদের হাতে যা আছে সেটাই আগামী পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। আমাদের এই প্রত্যেকটা ড্রপ অফ ওয়াটার, সেটা যাতে আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারি, সংরক্ষিত করতে পারি এবং সাস্টেনেবল ভাবে রাখতে পারি আগামীর জন্য। তো আজকে এই আলোচনা এই পর্যন্ত। নমস্কার।